শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও খুব ভালো আছি, কেন থাকবো না। এত মজার মজার আড্ডা হবে, আর কি সুন্দর সুন্দর আমাদের নারী বন্ধুরা এবং প্রতিষ্ঠিত, তাদের গল্পগুলো আমরা শুনবো, জানবো, শিখবো। এসব গল্প শোনার মতো একটা অসাধারণ জায়গা হচ্ছে এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডা। অনেক না বলা কথা আমরা শুনতে পাই, অনেক না জানা কথা আমরা শুনতে পাই, যা জেনে শুনে আমাদের তো ভীষণ কাজে লাগে। এবং আজকে যারা টেলিভিশন সেটের সামনে আছেন, অনেকেই হয়তো মনে করেন যে কেমন করে কোন পথে যাব, কি করব, কি আছে, কত দুশ্চিন্তা। আজকে আমাদের এই নারী বন্ধুদের দেখে আপনারা শক্তিশালী হবেন, সাহসী হবেন, অনুপ্রাণিত হবেন। শুনুন তাদের গল্প। তবে আজকের যে বিষয়টা সেটা একটু পরে আসছি, এটা একটু রহস্যই থাকলো। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নারী বন্ধুদের সাথে আজকে স্টুডিওতে যারা উপস্থিত আছেন। শুভ সন্ধ্যা আপনাদেরকে। শুভ সন্ধ্যা। ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো। আজকে সব একটু বসন্তের একটু পাচ্ছি, ছোঁয়া পাচ্ছি আপনাদের শাড়িতে। তো প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আফরিন আহমেদ, স্বত্বাধিকারী, অন ক্লাউড 9.5। দারুণ নামটা, শুনবো আপনার কাজের পরিধি। এরপরে আছেন হেলেনা আক্তার। হেলেনা আক্তার বৃষ্টি, পুষ্টিবিদ। আপনার কাছ থেকে পুষ্টির সাহায্য নিতে হবে। জি আপু। আচ্ছা, এরপরে আছেন মারিয়া শারমিন, ব্র্যান্ড প্রমোটার। খুব কঠিন কাজ এবং ভীষণ আনন্দের কাজ। হ্যাঁ, অবশ্যই। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালোই লাগছে, আর ভালো থাকারই কথা, আর এত সুন্দর একটা আড্ডা হবে। তো শুরুতে আমি আফরিন আপনার কাছেই যাচ্ছি, আপনার কাজের জায়গাটা নিয়ে বলেন। তার আগে বলেন তো, এত সুন্দর একটা নাম কিভাবে আপনার মাথায় আসলো এবং কি নিয়ে কাজ করছেন আপনি? অন ক্লাউড 9.5 এই নামটা আসলে আমার হাজবেন্ডের দেওয়া। অন ক্লাউড 9 একটা এডিয়াম, এর অর্থ এক্সট্রিমলি হ্যাপি। অন ক্লাউড 9.5 মানে মোর দ্যান এক্সট্রিমলি হ্যাপি। আমি এই কাজটা করে অনেক বেশি আনন্দিত, শেডের ওপর শোয়াশের আর কি। বাহ। আমার এই উদ্যোগটা হচ্ছে ক্লোদিং। এটা ছাড়া আমি জামদানি এবং ডেনিম নিয়ে আমার একটা সুভেনিরের আইটেম। শাড়িটা আপনার? জি, এই শাড়ি আমার। এবং কি লেখা, কি ওয়ালা? এখানে হচ্ছে লেখা পরোয়ানা ই দাওয়াত। পরোয়ানা মানে হচ্ছে পত্র, দাওয়াত মানে তো আমন্ত্রণ, আমন্ত্রণ পত্র। বাহ, দারুণ আইডিয়া, কম্বিনেশনটাও সুন্দর। তারপর হ্যাঁ বলুন। এই শাড়িটার হচ্ছে পান সুপারি, কারণ পান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সেই মোগল আমল থেকে পান সুপারি চলে আসছে আমাদের বিভিন্ন গায়ে হলুদে, শুভ সংবাদে, কি এমনি দাওয়াতেও শেষ পাতে। আর এখন তো পান সুপারি আবার ফিরে এসেছে সব ঐতিহ্যগুলো, ঐতিহ্য। আমি দেখলাম মানুষের আপা অনেক পরিবর্তন হয়েছে। মানুষ মোমো খাচ্ছে, চাইনিজ খায়, পিঠাপুলি অনেক সময় খায় না, কিন্তু পান সুপারি বহাল তবিয়তে আছে। একদম। এইটার জন্যই এই শাড়িটা করা। আসলে কি শিকড়ের কাছে ফিরে যেতেই হয়, শিকড়ের কাছে আমাদেরকে ফিরে যেতেই হয়, শিকড়কে ভুলে গেলেও চলবে না। আচ্ছা, পুষ্টিবিদ আমাদের হেলেনা আপা বৃষ্টি, দারুণ সুন্দর নাম। পুষ্টি নিয়ে কাজ করছেন আপনি, আপনার মনে হয় নিশ্চয়ই একেবারে পরিপূর্ণ পুষ্টি আছে আপনার, সুন্দর স্লিম। হ্যাঁ, খুবই মেনে চলেন, আপনার কাজের সাথে আপনাকে যে দেখছি মিলে যাচ্ছে, ভালোই লাগছে। তো আপনার কাজের জায়গাটা নিয়ে বলুন একটু, যে কিভাবে এই জায়গাটায় আপনি আসলেন, মানে ভীষণ ইচ্ছা থেকে নাকি বাবা মার চাপে? আসলে পড়াশোনার লাইন যেটা ছিল ওইভাবেই চলে আসছি। হোম ইকোনমিক্স কলেজে পড়েছেন? জি। পড়াশোনা শেষ করার পর আমি মূলত আমার ক্যারিয়ার শুরু করেছিলাম বিভিন্ন এনজিওর মাধ্যমে মা ও শিশু পুষ্টি নিয়ে। আচ্ছা। এরপর হচ্ছে মা ও শিশু পুষ্টির অভিজ্ঞতাকে এখন কাজে লাগিয়ে আমি চাকরি ছেড়ে দেওয়ার পরেও আমার অনলাইন কনসালটেন্সিটা মানে অব্যাহত রেখেছি। এখন যারা হচ্ছে গর্ভবতী, দুগ্ধদানকারী মা যারা আছেন, ওনারা মানে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করে। দারুণ একটা কাজ, মানে মার যদি শরীর ভালো থাকে তো ভবিষ্যৎ প্রজন্ম সেও একজন সুস্থ সন্তান হিসেবে আমাদের কে পৃথিবীতে আসবে, বলে না? যে এই সাথে কাজ করার সময় আমি রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করেছি। ওখানে আমি একদম মাঠ পর্যায়ে মা ও শিশু যারা
একদম ওদেরকে কাছ থেকে দেখেছি যে কিভাবে তাদের অপুষ্টিটা দূর করা যায়। আচ্ছা, তো সেই অভিজ্ঞতা থেকেই আমি হচ্ছে চাকরি ছেড়ে দেওয়ার পরেও যে আমার অভিজ্ঞতাটা যেটা হয়েছে এটা যেন কাজে লাগে, সেই মানে বাসায় বসে আমার এখন হচ্ছে ছোট একটা শিশু আছে, ওকে সময় দেওয়ার কতটুকু? পাশাপাশি 2.5 বছর খুবই ছোট। বাসায় বসেই আমি হচ্ছে আমার অভিজ্ঞতাটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি কেউ আমার সাথে হচ্ছে সরাসরি দেখা করতে চায় তাহলে গাজীপুরে আমার চেম্বার আছে, সেখানেও আচ্ছা। দেখা করতে পারে আর কি। বাহ, দারুণ। আসলে শেখারও শেষ নেই, শিক্ষা বিলিয়ে দেওয়ারও শেষ নেই। শেখার মধ্যেও আনন্দ আছে, বিলিয়ে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। কারণ এর পাশাপাশি আমার হচ্ছে একটা উদ্যোগও নিতে যাচ্ছি সামনে, সেটা হচ্ছে শিশুদের নিয়েই, শিশুদের হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করবে এমন খেলনা আমি বিক্রি করতে চাই আর কি। এটার জন্য আমি একটা পেজও রেডি করেছি, আমার পেজের নাম হচ্ছে খেলনাওয়ালা মামা। খুবই ভালো আইডিয়া। আসলে এখন আমি যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে না ভাবি তাহলে আমি দেশকে জাতিকে কি উপহার দিচ্ছি? ওরাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো আমার ভীষণ ভালো লাগলো আপনার এই উদ্যোগটা। অনেক অনেক শুভকামনা, জয় জয় হোক আপনার এই উদ্যোগের। সবাই আশা করি আপনার পাশে থাকবে। এবার যাচ্ছি মারিয়া শারমিন, ব্র্যান্ড প্রমোটার। আজকে কি এটা কারো কোনো ব্র্যান্ড প্রমোট করতে আসছে? না, এটা নিজেরই? এটা আমার আম্মুর দেয়া, এজন্য আমি শাড়িটা বাস, পরে আম্মুর প্রমোট হচ্ছে। মায়ের তো কোনো মানে না, মায়ের বলে শেষ করা মমতা, যাবে না। মমতা তার আছে, মানে তাই। মমতা। হ্যাঁ, যাবো জি। আমরা সেই প্রসঙ্গে। অবশ্যই। কিভাবে এই জায়গাটা এলেন? ভীষণ চ্যালেঞ্জিং একটা জায়গা, এবং ইদানিং তো এটা ভীষণ একটা হ্যাঁ। কম্পিটিশনের জায়গা, অবশ্যই। এবং মাঝে মাঝে অনেক কিছু ফেস করতেও হয়। অনেক কিছু ফেস হ্যাঁ, করতে যে হয়। ব্র্যান্ডটা প্রমোট করছেন। জি, অবশ্যই। এটা তো অবশ্যই বাকিটা আপনার আপনারা মুখেই জানেন। শুনি। হ্যাঁ, আমার জার্নিটা স্টার্ট হয়েছে আসলে ফটোগ্রাফি দিয়ে। আচ্ছা। আমি একজন ফটোগ্রাফার এবং পাশাপাশি আমি এখন ব্র্যান্ড প্রমোটিংটা করছি। ফটোগ্রাফিটা এসছে হচ্ছে আমার বাবা থেকে। আমার বাবাও একজন স্বনামধন্য ফটোগ্রাফার। নাম কি ওনার? ওনার নাম কায়সার আলম। আচ্ছা। উনি জাতীয় আন্তর্জাতিক অনেক পুরস্কার প্রাপ্ত একজন ফটোগ্রাফার। তো তারপর আমার জার্নিটা শুরু হয় ফটোগ্রাফি দিয়েই। ফটোগ্রাফি এখনো আমি করি, আর্ট ফটোগ্রাফিতে আমার খুব ভালো লাগা কাজ করে। আচ্ছা, আমি খুবই মানে এটাতে এনজয় করি কাজটাতে। খুবই আর ক্রিয়েটিভ একটা কাজ তো। জি, আমার খুব নিজের ভালো চোখে লাগে। দেখা, সেটাকে হ্যাঁ। তুলে ধরা, সেটাকে আমার খুবই প্রেজেন্ট ভালো করা। লাগে যখন আমি গ্রামে যে মানে ছবি তুলি, আমি হারিয়ে যাই, মানে ছবির মাঝে যে হারিয়ে যেতে পারি, এটা হচ্ছে ফটোগ্রাফি না করলে বুঝবেন না। হ্যাঁ, আমার যেটা হ্যাঁ। মনে হয় যে আমি আপনার মতো এত পারদর্শী না, কিন্তু যখন নিজের চোখে দেখি, মানে একান্ত নিজের চোখে দেখা হ্যাঁ। এবং সেই স্বাদটা গ্রহণ করা, অবশ্যই। এটা একটা মানে আলাদা একটা ব্যাপার চোখ, থাকে। মানে মানুষ যারা ফটোগ্রাফি করে তাদের চোখ যে কি পরিমাণ সুন্দর হয়, মানে তাদের ছবিগুলো সূক্ষ্ম। দেখলে আমি বুঝি। ঈগলের চোখ। হ্যাঁ, তাদের ছবি দেখে আমি উৎসাহিত হয়েছি যে আমিও ছবি তুলবো। আচ্ছা, হ্যাঁ, আর ব্র্যান্ড প্রমোটিংটা হচ্ছে আমি প্রফেশনাল কাজ করি, ব্র্যান্ড প্রমোটার আমি। এইখানে অবশ্যই আসে। কত বছর ধরে? আমি এখানে অনেক বছর ধরেই আছি। আমি 2018-এ প্রথমবার কাজ করেছি, কিন্তু মাঝে আমার একটু গ্যাপ পড়ে গিয়েছে। এটা তো অবশ্যই বলবো, হ্যাঁ, মানুষের লাইফে তো অনেক হতেই পারে, হতেই পারে। থাকে, এবং সেখান বিভিন্ন থেকে উঠে কারণে। এসেছেন, এটাই তো হলো সুন্দর গল্প। হ্যাঁ, আমি সাকসেস তারপর গল্প। এই পর্যন্ত উঠে এসেছি। এখন বেশি দিন হয়নি, এখন কাজ করছি আবার নতুন করে। আর আপনারা তো পাশে আছেন অবশ্যই। সবাই আছে পাশে, সবাই জি। থাকবে। হ্যাঁ। আচ্ছা, এবারে আপনাকে দিয়ে শুরু করি আজকের আমাদের বিষয়। জি। আফরিন, আজকের আমাদের বিষয় হচ্ছে স্বাদ ও মমতা। একটার সাথে একটা জড়িত। অবশ্যই। স্বাদের সাথে মমতা জড়িত। মমতা মানে মমতা আর স্বাদ একটার সাথে পরিপূরক। স্বাদ বলতে যে খাবারই শুধু স্বাদ সেটা না, আবার মমতা যে শুধু মায়েরই মমতা তাও নয়। মমতা একটা, যেমন অবশ্য ঠিক মায়ের রান্না যাই হোক, আমরা বলি মায়ের রান্না শ্রেষ্ঠ রান্না, একটা মমতা দিয়ে রান্না। আবার স্বাদের মধ্যে একটা মমতা থাকে। তো আপনার যে কাজটা করেন সেটার মধ্যে একটা মমতা আছে, আর স্বাদটা হচ্ছে ভালো লাগার স্বাদ, স্বাদ। ভালোবাসার স্বাদ। শুনি বাকি গল্পটা আপনার কাছে। স্বাদ আপনি যেমন বললেন অনেক রকম হয়। আমি সবচেয়ে বেশি স্বাদ পাই ভালো একটা কবিতা পড়লে, আচ্ছা, একটা ভালো মুভি দেখলেও আমার খুব স্বাদ হয়। আবার আমার খুব কাছের কোনো প্রিয় বন্ধু বা প্রিয় মানুষের যখন সাহচর্যে থাকি, আমি কিন্তু একরকমের স্বাদ অনুভব এবং করি, মমতায় জড়িয়ে যায়। মমতায় জড়িয়ে যাই। আমি প্রফেশনালি একজন ডাক্তার। তো ডাক্তার থেকে উদ্যোক্তা হওয়া তো অনেক কঠিন। আচ্ছা, কারণ কেন ডাক্তারি ছেড়ে দেবে,
ডাক্তারির পাশাপাশি তো করা যায়, এগুলি আসলে অনেক প্রশ্নের জবাব দিয়েছি, কখনোই কাউকে সন্তুষ্ট করতে পারি না, এটা সন্তুষ্ট করা যাবে না, এটাকে ভাবতেই পারে না। হ্যাঁ, কিন্তু এই নিজে কাজটা সন্তুষ্ট হওয়াটাই আসল। হ্যাঁ, এই কাজটা সেই জন্য আমি করি যে আমার স্বাদ থেকে আমি কাপড়ের ডিজাইন করি বা আমি সুভেনির বানাই ডেনিম দিয়ে, জামদানি দিয়ে, এটা আমার স্বাদ। আর এই যে আমার টেস্ট ভার্সেস এই যে আমার অ্যাকসেপ্টেন্স, আমি কি ডাক্তারি করব না এটা করব, ওটা করব না এখানে থাকব, এই জিনিসটা আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে আমার মমতা। মমতা আমাকে সাহায্য করে। মমতাটা আসলে আমার গড়ে উঠেছে আমার কালচারাল বেড়ে ওঠা থেকে। কিভাবে আমার পরিমণ্ডল আমাকে কিভাবে ট্রিট করে, কেমন করে আমাকে শেখায়, সেগুলি দিয়ে আসলে আমি মমতাটা শিখতে পেরেছি। আর স্বাদটা পরিপূর্ণ আমার নিজের। একদমই দারুণ কথা। আসলে যে মমতার যে ব্যাপারটা, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলেও একটা জায়গায় এসে কিন্তু মানুষ দুর্বল, সেটা হচ্ছে মমতার জায়গায়। মমতাটা বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। অনেক ডিসিশন নেওয়া হয়, অনেক কিছু করা হয়, কিন্তু ওই একটা জায়গায় আমরা আটকে যাই, সেটা হচ্ছে মমতা। আটকে যাওয়া বলবো না, মানে এটাই স্বাভাবিক। এই আমাদেরকে আষ্টে পৃষ্ঠে মমতা রাখে। ব্যাপারটা জড়িয়ে রাখে। স্বাদ হচ্ছে স্মৃতি, আর মমতা হচ্ছে জড়িয়ে থাকা, এরকম একটা ব্যাপার। আপনি বলুন আপনার কথাই, স্বাদ আর মমতা নিয়ে কত এরকম কি মনে হয়েছে যে খুব মমতা একজনকে দেখাতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাব, বা আমি মমতাটা দেখাতে পারছি না কিন্তু আমার খুব ইচ্ছে করে তার জন্য? আমি আসলে এরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, যার কারণে আমার যখন বাচ্চাটা আসলো তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম, কারণ আমি সারাক্ষণ শিশুদের নিয়ে কাজ করছি। আচ্ছা, তখন মনে হতো যে যখন নিজের শিশু আসলো, মনে হয় আমি তো এতদিন শিশুদেরকে দিয়েছি, এখন নিজের শিশুটাকে তো সময় দিতে হবে। মানে আমি শিশু সম্পর্কে যেটা জানি, এটা যদি আমার নিজের শিশুই না পায়, তাহলে হচ্ছে আমার বাইরে কাজ করাটা সার্থক হবে না। একদম। যার কারণে আমি হচ্ছে দুটাই ব্যালেন্স করার চেষ্টা করার জন্যই আমি হচ্ছে চাকরি ছেড়ে আমার সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করছি। ওই আফসোস বা আক্ষেপের মধ্যে যেতে চাননি? আক্ষেপটাতে আমি যেতেই চাইনি। এখন আমি যেটা করি, যে এই সমস্যাটা যে শিশুদেরা ফেস করে আমাদের দেশে, শিশুর মায়েরা শিশুকে মোবাইল দেখিয়ে খাওয়ায়, স্বাদটা শিশুরা পায় না। যেই খাবারের স্বাদটা স্বাদটা নেওয়ার পায় সময় না। যে ওর একটা সেন্সরি ডেভেলপ হয়, সেই। এটা ওরা বুঝে না। তো একদম এটা একদম। যেন আমার শিশুরও না হয় এবং অন্য শিশুরও যেন না হয়, এই জন্য আমি ইনফরমেশনটা ছড়াতে চাই। খুবই ভালো লাগলো শুনে। হ্যাঁ। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে শিশুকে খাওয়াতে গিয়ে যদি টেলিভিশন দেখিয়ে, মোবাইল দেখিয়ে খাওয়ানো হয়, শিশু সেই খাবারের স্বাদটা পায় না। শুধু তা না, সেই যে তাকে মায়া করে মমতা করে খাওয়াচ্ছে, সেই অনুভূতিটাও তৈরি হয় না। ফিরে এসে বাকি গল্প হবে, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে, অনেক মমতা নিয়ে, অনেক স্বাদ নিয়ে। আসলে আমাদের মানুষের সাথে ব্যাপারটা যতটা না জড়িত, আমাদের নারীদের সাথে এ ব্যাপারটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা মায়ের জাত। মা এমন একটা ব্যাপার যে তার কাছে পৃথিবীর কোনো বাধাই বাধা না, কোনো সমস্যাই সমস্যা না। মা একদিকে তাকিয়ে চোখের পানি ফেলে, আরেকদিকে তাকিয়ে হেসে বলে কিচ্ছু না, কিচ্ছু হয়নি। এটাই হচ্ছে আমাদের এই মমতার ব্যাপার, মায়ার ব্যাপার, যার জন্য আমরা সবসময় যুদ্ধে জয়ী হই। কিন্তু সেজন্য থাকতে হবে অদম্য শক্তি, অদম্য ইচ্ছা, সততা, এবং আর কেউ না থাকুক, একলা চলো রে। যাচ্ছি সেই গল্পে। আসলে আলটিমেটলি সবাই একলা চলোরই হয়, কারণ তারপরে সবাই আসে যখন মানুষ সাকসেসফুল হয়। তো ব্র্যান্ড প্রমোটার আমাদের মারিয়া শারমিন, এত সহজে তো আশা হয়নি। না, কেউ কেউ অনেক সাপোর্ট পায়, অনেক কিছুই পায়, তারপরে কোথাও না কোথাও একটা বাধা থাকে। কি বলে সেটাকে? অদৃশ্য। হ্যাঁ, কারোর বাধাটা থাকে দৃশ্যত, মানে কারোরটা থাকে অদৃশ্য। আপনি কি দুটোতেই পড়েছিলেন? হ্যাঁ, জার্নিটা কোনো কিছুই এত সহজ নয়। হ্যাঁ। কারণ আমি একজনের ওয়াইফ, আমি মা, তারপর আমার নিজের জন্য কিছু করার জন্য যে সময়টা বের করতে হয়, এটা অবশ্যই কঠিন। এবং আমি বলবো প্রত্যেকটা নারীর জন্যই এটা খুব দরকার, যেন নিজের জন্য কিছু করা, নিজের একটা পরিচয় এবং নিজের জন্য কিছু সাহস তৈরি করা, একদম। যে আমি এটা করব এবং আমি এখানে যাব।
মানে সবার একটা টার্গেট ইচ্ছাশক্তি। থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, এবং মনের মধ্যে সেই ইচ্ছেটা, সেই জেদ নিয়ে মানে এগিয়ে যেতে হবে। নিজেকেই নিজের হ্যাঁ, উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে হবে হ্যাঁ, নিজেকে, নিজেকেই যে আমি বলতে পারবো, হবে, আমি পারবই। তখনই একজন নারী বা একজন মানুষ হিসেবে সে ওই কাজটা করতেও পারবে এবং সফলতাও তার আসবে। এটুকু তো আমি বলবোই। আর যারা আমার মতো এখনো স্ট্রাগল করছেন, আমিও করছি, আমার সফলতা শেষ হবে না। না, শেষ হবে না, একটার কোনো পর একটা কিছুরই আসবে, শেষ একটা নেই। দরজা হ্যাঁ, খুলে যাবে, হ্যাঁ, আরেকটা দরজা বন্ধ অবশ্যই, হবে। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। এবং জীবনে স্ট্রাগল থাকবেই, আর ধাক্কা তো খাবই, ধাক্কা থেকেই শিখতে হবে। একদম। যতবার ধাক্কা খাবো ততবার আরো শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবো। আচ্ছা, কি কি শিখেছেন সেই গল্পে পরে আসছি। আমার ওনার গল্পটা শোনার ভীষণ ইচ্ছে। আফরিন, ডাক্তার না হয়ে কেন এখানে? আমি তো লজিকটা কি? আসলে এমবিবিএস পাশ করেছি, ইন্টার্নশিপ করেছি, আমি দীর্ঘদিন চাকরি করেছি, গ্রামে গিয়েও চাকরি করেছি আমি। তারপর আমার বিয়ের পর আমার হাজবেন্ড পোস্ট ডক করতে আমেরিকায় চলে গেল, আমি ওখানে চলে গেলাম। ওখানে আমার কোনো জব পারমিশন ছিল না, এবং ওখানে জব পারমিশন নিতে হলে আমাকে আবার শুরু থেকে পড়াশোনা করতে এবিসিডি হবে। থেকে পড়াশোনা করতে হবে। সেটা 7 বছর হতে পারে, 8 বছর, 10 বছর। আমার ওখানে গিয়ে আর পড়তে ইচ্ছে করলো না, কারণ এখানে আমি অলরেডি ডার্মাটোলজি, এফসিপিএস ফার্স্ট পার্ট করেছি, লেজারের উপর আমি প্রশিক্ষণ নিয়েছি, লেজারের বিভিন্ন ইনস্টিটিউশনে আপনি কাজ অনেক করেছি। বড় একটা স্যাক্রিফাইস করে গেছেন। হ্যাঁ, আমার ওখানে মনে হয়েছে ইটস টু মাচ ফর মি। তখন ওখানে সারাদিন আমি কি করব বসে বসে? তখন ওখানে কতগুলি চৌকো ছোট কাঠের বক্স পাওয়া যেত। আমি বক্সগুলি কিনে, রং কিনে, ইউটিউব দেখে সুন্দর কিভাবে এটা বার্নিশ করতে হয়, কি কি করতে হয়, সব ইউটিউব দেখে শিখে আমি ওই বক্সগুলি বার্নিশ টার্নিশ করে ওগুলির উপর আঁকলাম প্রথমে আচ্ছা। পেইন্ট। সেটা কি আমি ধরনের আমার আঁকা? জাস্ট ল্যান্ডস্কেপ, ও একটা চাঁদ, সূর্য, এ টাইপের। ওগুলি যখন আমি আমার বিদেশি বন্ধুদেরকে দিলাম, ওরা তো ভূয়সী প্রশংসা করলো, appreciate করে। হ্যান্ডমেড এটা। তারপর এটা আমি জানতাম না যে কি এইটাই আমার আসলে নিয়তি। আমি যখন দেশে চলে আসলাম, ওই বাক্স আর আমি খুঁজে পাই না। কত বছর পর সেটা? আমি ওখানে ছিলাম 3.5 বছর। আচ্ছা, আমি আর বাক্স খুঁজে পাই না। আর এখানে যেরকম যেই বাক্সগুলি পাওয়া যায়, তখন সেই সময় আসলে ওগুলির ফিনিশিং আমার ভালো লাগতো না। আচ্ছা। আমি তখন করলাম কি, কাপড়ে ব্লাউজ পিসের মতো কাপড় কেটে পিঠে আঁকা শুরু করলাম। ও জাস্ট আমি আঁকতাম আইফেল টাওয়ার, এই টাইপের একটা খুব পরিচিত দৃশ্য, কিন্তু সেটা আমি আঁকলাম ব্লাউজ পিসে। সবাই ভাবলো মাথা খারাপ, ব্লাউজের পেছনে ব্লাউজের পেছনে আঁকে আর প্র্যাকটিস করে না। কিন্তু আমার তো ততদিনে আসলে মন এখানে চলে গেছে। এবং আমি যখন আমার হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ড আসলে বলল যে আসলে নট এভরিওয়ান ইজ ফরচুনেট এনাফ টু চেজ দেয়ার ড্রিমস। সেই তুমি যখন সুযোগ পেয়েছো, তোমার যেটা মন চায় করো। আর আমার উনি আম্মা ডাক্তারের সবসময়, ব্যাপারে আপনাকে আর যখন ফিরে এলেন উনি কোনো কিছু না, আমার ফ্যামিলির মন খারাপ ছিল অন্যদের, আমার হাজবেন্ড কখনো আমাকে প্রেস করেনি। আর আমার আম্মা বলতো যা করবে করো, কিন্তু যেটাই করবে সেটা মন দিয়ে করো। সেই তুমি যখন প্র্যাকটিস করেছো সেটাও খুব মন দিয়ে করেছো, এখন যদি তুমি অন্য লাইনে যেতে চাও, করো, মন দিয়ে করো। কিন্তু ওই সময়টা পর্যন্ত কি একটু আফসোস ছিল? কোনো আফসোস ছিল না আমার, ছিল না। আমার কোনো আফসোস ছিল না। আমার সব সময় এই মনে জন্য হতো, এই জায়গাটা আসতে পেরেছেন। আমার সব সময় মনে হতো আমার যে কোনো কাজ দরকার, আমি বসে থাকতে কাজের পারবো না। মাঝে থাকি আমি। সেটা আঁকা কি হোক, এনিথিং, কিন্তু আমার একটা কাজ দরকার। আমি দিনের পর দিন জানালা কিন্তু তাকিয়ে, স্বাধীনভাবে। হ্যাঁ, আমি জানালা দিয়ে দিনের পর দিনে তুষার দেখা আমার পক্ষে সম্ভব না। এটা খুবই ডিপ্রেসিং আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমার আমরা নিজের এখানে কিছু বসে করতে দেখি হবে। অন্যরকম। ওখানে সেই বসে জন্য এটা খুবই ডিপ্রেসিং, খুবই ডিপ্রেসিং। আমার আম্মার কথাটা আমার খুব মনে ধরলো, যে যা করো মন দিয়ে করো। আমি তারপর চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি এটা করি, কিন্তু মেডিকেল আমাকে ছেড়ে দিতে হবে, নট নেসেসারিলি। আমি এখনো করি, চ্যারিটি করি। কিন্তু আচ্ছা। আমার হাজবেন্ড জানে যে আমার কাছে রাতেও ফোন আসে, বলে কোথায় যাব। এটা ভালো লাগলো জেনে যে ওই যে উনি যেরকম যে হ্যাঁ। একটা বুঝতে পেরেছি, ভালো। আমাকে সবসময় ফোন দেয়, এবং যে কোনো একজন বিশেষজ্ঞকে দেখানোর পরও আমার কিছু পেশেন্ট আছে যারা আমাকে একবার প্রেসক্রিপশনটা একবার রিভিউ করে দিবে। আমি যেহেতু আপনার চ্যারিটি এবং আপনি অনেকক্ষণ সময় নিয়ে খুবই, বুঝিয়ে বলেন, আমি মানে শর্মিন্দা হই। আমি বলি প্লিজ, এটা স্যার দেখছেন, ম্যাডাম দেখছেন, এটা আমাকে দেখানোর কিছু নেই, কিন্তু না, প্লিজ আপনি একটু দেখে দেন।
এরকম বিষয় Satisfaction একটা। জাস্ট। আমি কিন্তু চ্যারিটি করি এবং আমার ফ্যামিলি সবাই জানে চ্যারিটি করি, কিন্তু এটা আর এখন আমার প্রফেশন নেই, হয়তো ভবিষ্যতে আসতে পারে। এখন আমার প্রফেশন হচ্ছে ফুল টাইম উদ্যোক্তা। বাহ, দারুণ একটা গল্প শুনলাম, ভালো লাগলো, এবং যে জায়গাটায় একেবারেই আপনি ভালো আছেন। হ্যাঁ, এটাই আসলে যেখানে তো আপা আপনার সেই উদ্যোগটার মাঝখানে আমি চলে গিয়েছিলাম বিরতিতে, সেটার একটু ছোট্ট করে বলে আপনি বলেছিলেন যে বাচ্চাকে নিয়ে আপনি গান করেন, নিজেই লিখে নিজেই সুর করে বাচ্চাকে আপনি গান Instant, শোনান। মানে এখন ও মাছ দিয়ে ভাত খাচ্ছে, হ্যাঁ। তো ওইটা ইনস্ট্যান্ট একটা সুর করে ওকে শোনালাম, ও মজা করে শুনতে শুনতে খেলো। ওই স্বাদ আর মমতার সাথে এটা মিললো আর কি। এর জন্য এখন ওই গানটার কথা মনে পড়লো, আমি যেটা ওকে মাছ ভাত খাওয়ার সময় শোনাই। একটু শুনি, শোনা সেটা যাবে? হচ্ছে, কাটা বেছে মাছ দিয়ে ভাত খেতে মজা, কাটা বেছে মাছ দিয়ে ভাত খেতে মজা, গরম ভাতের সাথে চাই কড়া মাছ ভাজা, কাটা বেছে মাছ দিয়ে ভাত খেতে মজা। দারুণ। দেখেন, আমি চলে গেলাম সেই পেছনে, এই যে বাচ্চারা তখন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মায়ের ঠোঁট নাড়ানো দেখে, মায়ের চোখ, হ্যাঁ, তারপর একটু আঙুলটা ধরে টাচ করে, হ্যাঁ, এই এই যে মস্তিষ্কে এই যে একটা কানেকশন, এই কানেকশনগুলো কিন্তু আমরা বাচ্চাদের দোষ দিই, কিন্তু কানেকশনগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন মায়া মমতা, আগে কিন্তু অসুখ বিসুখ হলে ওষুধ এত খেতে হতো না। আমি এটার বিরুদ্ধে কথা বলছি না, ডাক্তারের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু সেবা কিন্তু দেখেছি হ্যাঁ, ওদেরকে কিন্তু চট করে ওষুধ দেয় না। আমাদের দেশে যেই প্র্যাকটিসটা যাওয়া মাত্রই ওষুধ, এটা কিন্তু আমেরিকাতেও দেয় না। গার্ডিয়ানরা এগুলো করে যে তাড়াতাড়ি ব্যস্ততা, এত একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, একটা তাড়াতাড়ি ভারী ওষুধ দিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু আসলে এই যে মায়া মমতা, এই যে টাচ, ন্যাচারাল যে হিলিং, হ্যাঁ সেটাই। এই আপনার এটা ভীষণ মুগ্ধ করলো। আপনি যখন গান করেন তখন বাচ্চা কি করে? ও ওই মাছটা চিনলো, কিভাবে কাটা বাছতে হয় সেটাও হ্যাঁ। বুঝলো, ভাতটা চিনলো, বা কোনো সবজি সেটার নামও বলে একটা সুর করলাম, তো ওগুলো সব চিনলো। ওর একটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট হইলো, যে জিনিসগুলো সে চিনতেছে, তারপর সে নিজে হাতে ধরতেছে, ধরে ফিল করতেছে, তারপর সে খাচ্ছে। এখন এই কাজটা যদি আমরা না করি তাহলে কি হয়? সে হচ্ছে যদি স্ক্রিন দিয়ে বাচ্চাকে খাওয়াই, যে তাকায় আছে, তার এখানে টাচ লাগতেছে, এই কারণে সে হা করতেছে, ভিতরে কি গেল জানে না। এমন সময় হয় যে খাবার মুখে নিয়ে বসে থাকে, তার মুখে কি আছে সেটাও সে জানে না, তখন বাবা মা বলে আবার বাচ্চা খাবার মুখে নিয়ে বসে থাকে, তখন একটা ধমকও দিচ্ছে, বিরক্ত হচ্ছে। এরকম নিউজও আছে যে মেরে ফেলছে বাচ্চা, মেরে। হ্যাঁ, এই যে ওর যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা তৈরি হচ্ছে, যে সরাসরি যে ফিল করছে, এটা ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে এবং একটা ভাইব্রেশন যাচ্ছে তার ব্রেনে, একটা পজিটিভ ভাইব্রেশন, হ্যাঁ, ও স্ট্রং হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা যত কঠিন মনে করি, আসলে কঠিন না। সম্পর্কগুলো আসলে লালন করা, পরিচর্যা করা, আমরা শুধু ব্যস্ততার দোহাই দেই আসলে। এটা আসলে প্রায়োরিটির বিষয়। আমরা মায়েরা প্রায়োরিটি দেই রান্নাঘরে বেশি, রান্না করার টাইমটা আমরা লেন্দি করি একদম। এই লেন্দিটার কারণে আমরা হচ্ছে শিশুদের সময় কম দেই, রান্নাটা ঠিকভাবে করাটা আমাদের প্রায়োরিটি হয়ে যায়, যার কারণে শিশুকে একটা ধমক দিয়ে দিই, রান্না করে কেন আসছো, আমাকে বিরক্ত কেন করতেছো। এটা আসলে আমাদের কাম্য নয়, আমাদের মমতাটা কাম্য। এই স্বাদটার সাথে স্বাদটা যেন পারফেক্ট হয়, সেটার জন্য একটু সময় কম দেই, আমরা শিশুটাকে একটু সময় বেশি দেই। আবার এমনও আছে না, গল্প করতে করতেই রান্নাঘরে সাথে নিয়েও রান্না করা যায়, সবসময় সেভ না, কিন্তু কিছু জিনিস আছে যে দেখো, যেটা আমাদের মা করতেন, আমার বড় বোনদের দেখেছি, আমিও করেছি। এই যে দেখো কি রাঁধছি, এখন এইটা দিচ্ছি, ছড়ায় বলে বলে, ছন্দে বলে। আমি কাউন্টিং শিখেছি পেঁয়াজ আর আলু গুনতে গুনতে। শিশু নিজেও হাত লাগায়, আমার ছেলে তো রুটি উল্টানো পারে এখন। বাহ। তো আপনার এখন আমার মনে হয় আমরা সব, আমি তো দিন শেষ আমার কিছু তো শিখেছেন, মানে অনেক কঠিন। মানে উনি যে সিস্টেমটা বললো আমি শিখলাম, শুনে আমারও খুব ভালো লাগলো যে উনি যে সুন্দর একটা ভালো একটা আমাদেরকে মানে একটা সিস্টেম শেখাচ্ছে, যে বাচ্চারা একটা খাবারের সাথে পরিচিত হবে। যেমন আমি নিজেও স্ক্রিন দিয়ে আমার বাচ্চাকে খাইয়েছি,
এখনো সে মানে খাওয়ানোটাই আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়, কিন্তু উনি এই যে ছড়া বলে খাওয়ানোর প্রতি বা বাচ্চার সাথে যে খাওয়ার সাথে একটা সুন্দর সম্পর্ক কিভাবে তৈরি করা যায়, আমি আজকে ওনার কাছ থেকে শিখলাম। খাওয়াটা তো ভয় হয়ে গেছে বাচ্চাদের হ্যাঁ, কাছে। ভয়। কারণ ও তো স্বাদ জানে মানে না। ওই সময়টা স্টার্ট হলে আমাদের মাঝেও একটা আতঙ্ক চলে আসে যে উফ, মানে এটা কখন শেষ হবে বা কিভাবে সে এটাকে খাবে। মানে ও নিজেও বিরক্ত, আমরা মায়েরাও বিরক্ত যে সেটাই। এটা একটা মানে ডিফিকাল্ট একটা ওয়ার্ক মনে হয় আমাদের সেটাই, কাছে। কত সহজ পিসপাস এই সেই হ্যাঁ, হ্যাঁ। অনেক খাবারগুলো যেগুলো হ্যাঁ, গুলিয়ে খাইয়ে দেয়, অথচ আমরা ভাত খেয়েছি একটু নরম নরম ডলে ডলে মাছটা হ্যাঁ, এটা সব যেমন কিছু আমার মা বা আমার নানি দাদিরা এক সময় যারা বলেই যে না আমরাও তো বাচ্চা বড় করেছি, কিন্তু ওরা তো এরকম করে নাই, তোমরা একটা পারো না, আমরা 10টা করেছি, এটা কিভাবে সেই হলো? গল্পে আসছি আমরা, আবার একটু বিরতিতে হ্যাঁ। যাচ্ছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম আমাদের প্রাণের আড্ডায়, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আড্ডা দিতে দিতে আমাদের জুমের বন্ধুরাও চলে আসছে, আর আমাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া আছে জুমের পাসকোড আইডি। আপনারা শুধুমাত্র নারীরা, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। তো জুমের বন্ধুদের কাছে ফিরে যাবার আগে স্টুডিওতে একটু গল্প করে যাই আফরিন আপনার সাথে। আপনি যে বারবার নিয়ে নিয়ে বলছিলেন সেই গল্পগুলো, যে আগের এই যে কানেকশনগুলো সন্তানের সাথে, আপনার এরকম কোনো স্মৃতি বা কিছু, বা আপনার সন্তানের সাথে আপনার আমি ছোটবেলায় কাউন্টিং শিখেছি রান্নাঘরে। আচ্ছা, আম্মা রান্না করতো, আমি গেলে আমাকে আলু আর পেঁয়াজ নামিয়ে দিয়ে বলতো এখন গোনো 1 2 এই করে আচ্ছা। আমার গোনা হয়ে গেছে। তো আমার বোন ও একটু চঞ্চল, ওকে ছোট না বড়? ছোট। ওকে যখন কাউন্টিং শেখানো হতো ও তখন বলতো একদিন 2 দিন গোনার পরে, ও তুমি আমাকে পড়ালেখা করাচ্ছ। বুঝে গেছে। তখন আর করবে না। আমার আম্মা এই যে স্বাদ, আম্মা রান্না করতে খুব পছন্দ করে, খাওয়াতেও খুব পছন্দ করে, এটা হচ্ছে আম্মার হবি ওয়ান কাইন্ড অফ। মানুষ অকারণে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো বা খুব ভালো রান্না করা। আমার শাশুড়িও ভীষণ ভালো রান্না করেন। এই যে স্বাদ, এটার প্রতি উনারা খুব একেবারে অ্যাটেনশন দিয়ে রান্না করেন, মমতা দিয়ে রান্না করেন খুবই। ওনারা। আর এই যে যখন খাওয়াবে তখন এটা একটু নাও, ওটা একটু নাও, এটা কম হলো, ওটা তো তোমার পছন্দের রান্না করেছি, তুমি কেন কম নিচ্ছ, এই যে মমতা। তারপর রান্না যখন করা হয়ে যায়, বাড়ির মানুষকে একটু চামচে করে এনে ছোট্ট একটা বাটিতে এনে, বাটিতে করে। দেখো তো কেমন হচ্ছে, আচ্ছা এটা খাও না, একটু খাও, একটু খাও, এই ব্যাপার, এই যে মমতা, এগুলির আসলে কোনো তুলনা হয় না। আর যুগে যুগে আসলে অনেকেই ভালো রান্না করে, মানে সব রান্নার মধ্যেই আমি কেন জানি যারা ভালো রান্না করে, যারা মমতা দিয়ে খাওয়ায়, আমার মনে হয় মায়ের মতো। আসলে মানে এই মমতা, এই স্বাদ যে শুধু মায়ের মাঝে, মা তো আলাদা, মা তো মাই, বন্ধু, কলিগ, প্রতিবেশী, বোন, ভাবি, আরো অনেকেই এই আছে। মমতার সম্পর্ক। তো জুমের বন্ধুরা অনেকক্ষণ হয়ে বসে আছে, তাদের সাথে একটু গল্প করি। সুরমা আপা, সুরমা আপা কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। ভালো আছি আপু। আচ্ছা, আজকের আর বিষয়টা জানেন তো? বিষয়টা খুব খুব মজার বিষয়, স্বাদ ও মমতা। স্বাদ ও মমতা বলতে আমি যেটা বুঝি, যে আমার যে সন্তান ছিল, আমরা ঢাকা শহরে থাকতাম, তো আমার ছোট সন্তান ছোট ছিল, ওরে নিয়ে আমি গ্রামে আমার শ্বশুর বাড়িতে যেতাম, তারপর আমার বাবার বাড়িতে যেতাম। যেতাম এর জন্য যে এক একজনের ভালোবাসা এক এক রকম। ওর মমতা দরকার, ওর বড় খালার মায়া ওর মধ্যে থাকা দরকার, তারপরে ওর দাদার বাড়ির ওর বড় জেঠিমা, তার তার মমতা তার মধ্যে থাকা দরকার, সেই জন্য তাদের সান্নিধ্যে আমি নিতাম। তো এইভাবে স্বাদ বলতে আমি এটাই বুঝি যে ও যে জিনিসটা পছন্দ করতো, ওর বড় খালাম্মা রান্না করে ওরে খাওয়ায়, তারপরে ওর বড় মামি ওরে রান্না করে খাওয়ায়, তারপরে ওর জেঠিমা ও যেটা পছন্দ করে সেটা কাছে এনে দেয়। এই যে মমতাগুলা, এগুলা যদি আমরা একটু খেয়াল করি, আমরা যারা ঢাকা শহরে আছি, বাচ্চাদেরকে যদি মাঝে মধ্যে এরকম আমাদের আত্মীয় স্বজনদের মাঝখানে নেওয়া আশা করি, তাহলে হয়তো ওইভাবে ওই স্বাদটুকু বাচ্চাটা সেই পায়। এবং স্বাদ আর মমতার গল্পটা দারুণ বললেন সুরমা আপা, অনেক ধন্যবাদ। মিষ্টি আপু, মিষ্টি আপু কেমন আছেন? শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা মিমি আপু, বহুত দিন পরে আপনি আসলেন, আপনাকে দেখে মনটা খুশিতে ভরে গেল। আমি তো দেখছি আপনি হাসছেন আর গল্প করছেন, ভালোই লাগছে। ছোট্ট করে একটু বলুন আজকের বিষয়টা নিয়ে। আপু, স্বাদ আর মমতার কথা বলতে গেলে যেই রান্নাটা মমতা দিয়ে করা হয় সেটাই স্বাদের, আমি মনে করি। সেটা ডাল ভাত হোক, পোলাও মাংস হোক, যেটাই। আর যেহেতু সময় কম, আমার মনে পড়ে যায় সে ছোট্টবেলার কথা। আমার নানুর বাসায় যখন যেতাম, আমার নানু কত কাজিনরা যেতাম শীতের বেলা, কি মমতা ভরে রান্না করতো। আমি ছোট ছিলাম, সবার বড় নাতি আমাকে কোলে বসে পায়েস, পিঠা আহারে, বা কি যে স্মৃতি। তরকারি, সে যে কি আজকে আমার নানির মৃত্যুবার্ষিকী, আমি তাকে সারাদিন মনে করেছি, এবং তার রান্নার স্বাদ গন্ধ অতুলনীয়। তার সেই মমতাকে আমি খুব মিস করি। আল্লাহর কাছে বলি উনি জানি জান্নাতবাসী হয়। অনেক অনেক, তার জন্য আমরাও দোয়া করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। নাহিদা নেলিয়া, নাহিদা পাই তো, হ্যাঁ নাহিদা নেলিয়াপ্পা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আপা, আসলে স্বাদ, যে স্বাদটা আমরা, যে মমতা, স্বাদের মধ্যে যে মমতাটা আমরা মানে মমতাটা দিয়ে যে আমরা রান্নাটা করি বিশেষ করে, তো ওটা যতটা স্বাদ হয়, আমাদের মনে হয় মমতাটা বেড়ে কিন্তু স্বাদটাও বাড়ে। তা আমরা যত মমতা দিয়ে আমরা রান্নাটা করব সবার প্রিয়জনদের জন্য, স্বাদটাও বাড়বে। আর যখন দেখবে যে একটু মমতা কম, তখন কিন্তু রান্নার স্বাদটাও কমে যায়। তো আমাদের স্বাদ যদি বাড়াতেই হয়, আমাদের রান্নায় মমতা বাড়াতে, তেমনি আমাদের পরিবারেও সবার প্রতি যতটা মমতা বাড়বে, আমাদের পরিবারের প্রতি এক অন্যের মিল, যে মানে টানটা বেড়ে যাবে। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তিনি আপনার কাছে যাচ্ছি। আসলে স্বাদ মমতা শুধু খাবারই সীমাবদ্ধ নয়, এই ব্যাপারগুলো কিন্তু সম্পর্কে, নানা রকমের স্মৃতিতে, অনেক কিছুতে। আপনি এটা নিয়ে আপনার মতো করে বলুন, স্বাদ আর মমতা নিয়ে। তিনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তাহলে একটু নেটওয়ার্কের প্রবলেম। ব্র্যান্ড প্রমোটার মারিয়া, আপনার কাছে ফিরে আসছি। আমরা আসলে স্বাদ মমতা ব্যাপারটা খাবারের মধ্যেই সীমাবদ্ধ না, আসলে এটা নানাভাবে অনেক কিছুতেই। আর একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য সেই সংসারের প্রতিটা জিনিসের সাথেই তার মায়া মমতা অনেক বেশি জড়ানো থাকে। সেই মানে তার বাচ্চা, সংসার, সবার আগে মানে একটা কাপ বা একটা মগ, একটা ছোট জিনিস, একটা শাড়ি হতে পারে অনেক পুরনো, মায়ের দেয়া বা শাশুড়ির দেয়া, যত্ন করে রাখা। মানে এটা আমি কোনো সুন্দর একটা ভালো জায়গায়, আমার কোনো স্পেশাল একটা অকেশনে আমি পরবো, মানে এটা মায়া, এত মায়া থাকে এই জিনিসটার মাঝে। মানে অনেক দামি জিনিসেও সেটা থাকে না, একেবারেই সত্যি কথা, অনেক মায়া থাকে। আমি তো খুব মানে যত্ন করে রাখি। আমাকে কেউ কিছু দিলে আমি ওই জিনিসটা সব সময় রেখে দেই, যে আমি কোনো স্পেশাল কোথাও পরবো। আপনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন যেমন আমার শাড়ির কথা। আমি সব সময় কোনো স্পেশাল কোথাও গেলে আমার শাশুড়ির দেয়া শাড়ি পরি, না হয় আমার আম্মুর দেয়া শাড়ি পরি। আমি এটা আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমার শাশুড়িও খুব ভালো মনের একজন মানুষ, অনেক ভালো। উনি মানুষকে, এই যে একটু আগে বললেন, মানে মমতা দিয়ে খাওয়ানো একটা মানুষ, উনি এত ভালো, মানে মানুষকে এত সুন্দর মায়া দিয়ে মানে আগলে রাখে এবং খাওয়াতে খুব পছন্দ করে। আমরা আস্তে আস্তে এগুলো হারিয়ে ফেলছি। হ্যাঁ, সত্যিই তাই। কারণ আমাদের নেক্সট জেনারেশন বা আমরাও মনে হয় এতটা পারি না। একটু ভাজি, কিন্তু এখন টেবিল সাজিয়ে দিবে, হ্যাঁ, মাথা থেকেও মাথা টেবিল সাজাবে, সেগুলোর ছবি তুলবে, ভিডিও করবে, এখন খাবার ঠান্ডা হয়ে যাবে, শুকিয়ে যাবে। একটা কথা আছে না, আগে ভালো রান্না করলে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতো, আর এখন ভালো রান্না করলে ছবি তুলতে হয় আগে। কি পুষ্টিবিদ আপা ঠিক বলেছি কিনা? না, আমি নিজেও করি। আমি একটু বলতে চাই, সবাই মায়ের রান্না, খালা রান্নার কথা, আমি আমার হাজবেন্ডের রান্নার কথা বলতে চাই। বাহ। সে আবার হচ্ছে যখন ছুটি পড়ে, শুক্রবার শনিবার হোক বা কোনো লম্বা ছুটি, ঈদের ছুটি, সে রান্না করে। সে রান্না করে, আপনার কোনো হেল্প নাই? সে আপনার হাজবেন্ড না নিজে? না, সে নিজেই রান্না করে। একটা জিনিস কোশ্চেনটা পরে না করে আগেই করি, তারপর কি কিচেনটাকে ম্যাসাকার করে ফেলে? ক্লিনটা কি আপনি করেন? ম্যাসাকার বলতে তেমন না, তাহলে খুবই লক্ষ্মী হাজবেন্ড। হালকা করে, অনেক বেশি ম্যাসাকার করে না। আচ্ছা, মানে আমার রান্নাঘর বেশি একটা বড় না, ছোট, তো
ম্যাসাকার করলে ও নিজেই নড়তে পারে না, কোনো অপশন নাই ম্যাসাকার করার। না করলেও, আমি সেটাই বললাম যে করলেও করতে দিতে হয়। একসময় নিজেই যদি একটা মানুষ একটা কাজ করে সেটার প্রশংসা না করে যদি আমরা দোষ ধরি, তখন সে কাজটা সে উৎসাহ পায় না। সেটাই। এবং যদি চেষ্টা করতে দেই তাহলে সে সাকসেস হবে, চেষ্টা করতে না দিলে তো সাকসেস হবে না। অবশ্যই তুমি অ্যাপ্রিশিয়েট করতে হবে, নোংরা করতেছো, এটা করলে তার সে আর যাবেও না, তার আগ্রহ থাকবে না, করবেও না। সেটাই আমাদের মনে হয় যে আমাদের হাজবেন্ডদের আরো রান্নাঘরে ডাকা উচিত। হ্যাঁ, সেটা সুযোগও দিতে হবে, শুধু যে তারা চায় না তা না। আসলে গল্প আমাদের জমে গেছে, একটু বিরতিতে যেতে হচ্ছে। আমাদের গল্প এত জমে গেছে যে আসলে কি বলবো, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে, থাকুন আমাদের সাথে। এতক্ষণের আড্ডায় যা শুনলাম বা শিখলাম বা বুঝলাম, আসলে স্বাদ শেখায় উপভোগ করতে, আর মায়া হচ্ছে স্মৃতি ধরে রাখতে। এর কোনো আসলেই বিকল্প নেই। একেবারে শেষের দিকে চলে আসছি আমাদের আড্ডা গল্পে। এর শেষ নেই, তবে শেষ নেই মায়া এবং স্বাদেরও, সেটাও জড়িয়ে থাকবে আমাদের জীবনে। আচ্ছা, আমরা একজনের একটু সমস্যা হচ্ছিল নেটওয়ার্কে। তিন্নি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। অনেকদিন পরে আপনার সাথে আমার কথা হচ্ছে, আর হ্যাঁ। অনেকদিন পরে আমি এখানে বসছি। এই যে গেস্ট আছে মারিয়া, ও আমার ফ্রেন্ড, আর ওকে অ্যাপ্রিসিয়েশন করার জন্যই আর কি আমার আজকে আসা, যদিও আমি মুভিং এ, তো এই জন্যই আর কি আসা। আর আপনাদের সাথে অনেকদিন দেখা, আজকে অনেকদিন পরে আমি এখানে আসলাম, আর আজকে টপিকসটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। এখন কি টপিকস নিয়ে একটু বলবেন, না মারিয়াকে নিয়ে কিছু বলবেন? মারিয়াকে বলবো যে বন্ধু, তুমি অনেক এগিয়ে যাও, ভালো করছো। বলবো যে ওই যে স্বাদের কথা, আমি আমার মার কথাই বলবো। আমার মার হাতের খিচুড়ি, গরুর মাংস এখনো পর্যন্ত আমি বৃষ্টির দিন হলেই আমার এটাই পছন্দ। আর এটা আসলে মায়ের হাতের রান্না বা স্বাদের কথা বললে শেষ হবার না। যেহেতু আমি মুভিং এ, আমি এতটুকুই শেষ করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই, আপনিও। হাসিনা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আপনি ভালো আছেন তো নিশ্চয়ই? জি, বলুন আপা। আজকের স্বাদের ব্যাপার। আর শুভ মমতা। সন্ধ্যা সবাইকে। অনেক সুন্দর একটা বিষয়, এটা হচ্ছে আসলে মমতা স্বাদ। মমতা জড়ানো মানে যেই বিষয়গুলোতেই থাকে না, ওটার মধ্যে স্বাদ বের হয়ে আসে। কারণ একটা রান্না করলেও সেটা ফ্যামিলি মেম্বার। হ্যালো, শোনা যাচ্ছে না হাসিনা আপা, আপনার কথা তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি, আবার গল্প হবে, আড্ডা হবে। কবিতা, একবারে আফরিন আপনার কাছে কবিতায় চলে যাই। হ্যাঁ, এই কবিতাটা আমি লিখেছি। গত বইমেলায় আমার একটা বই বের হয়েছিল, বাবা, সর্বগুণে গুণান্বিতা। সুবর্ণ থেকে সব উত্তরে জ্যোতিচিহ্ন থাকে না। আচ্ছা, ওটা একটা উপন্যাস। এই বইমেলায় আসলে আমি উপন্যাস শেষ করতে পারিনি, কিছু বের হবে না। আমি মেইনলি কবিতাই লিখতাম, কি কারণে উপন্যাস লিখলাম আই হ্যাভ নো আইডিয়া। আমি নিজের একটা লেখা কবিতা পড়ছি। কয় বর্ষা ছদ্মবেশে লুকিয়ে থাকে অচিন মনে, কালবৈশাখী কালো আকাশ গুছিয়ে থাকে দমে দমে। জানলা খোলা 12টা মাস বৃষ্টি ভেজায় গল্প গৃহ, উত্তরমুখী হাওয়ার কাছে অলিক কাব্য উষ্ণ স্নেহ। কয়েক আকাশ মেঘ লুকিয়ে মানুষ হাসে নিয়ম করে, বন্যা খরা অশ্রুপাত আসামি হয় মনের ঘরে। নিজের কাছে হারার অর্থ শেষ ট্রেনটা স্টেশনে নেই, দরাদরি ছাড়াও কেবল কমছে সময় নিয়ম মেনেই। বাহ, দারুণ। জাস্ট 2 লাইনের মধ্যে এই ফাঁকে আপনি বলে ফেলুন, একটু অনুপ্রাণিত করুন আপনার জায়গাটা নিয়ে, যে নারীরা এখনো মনে করে যে কোনো পথ খুঁজে পাচ্ছে না। 2 লাইনের মধ্যে তাদেরকে একটু। আমি মনে করি নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে, নিজের স্বাদটাকে স্পেসিফিকভাবে ফোকাস করতে হবে। আমি এটা হতে চাই, আমার গ্রিডটা থাকতে হবে। আর লম্বা রেসের ঘোড়া হতে হলে সব কিছু সহ্য করতে হবে। একদম একদম। হেলেন আপা। এই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি যেহেতু পুষ্টি নিয়ে পড়াশোনা করেছি, আপনারা জানেন যে আমাদের পুষ্টিবিদদের আমাদের দেশে সরকারি কোনো চাকরির ব্যবস্থা নেই।
মানে সরকার থেকে এখনো জানে না যে এটা একটা পেশা আছে, হসপিটালে এটা দরকার। তারপরেও আমরা যারা পুষ্টি নিয়ে পড়াশোনা করেছি আমরা মোটামুটি অনেকেই আমাদের নিজেদের কাজটাকে নিজেদের জায়গা থেকে প্রতিষ্ঠিত করতে পারছি। এবং অনেকেই পারছে না, তারা হয়তো মানে অনুপ্রেরণা খুঁজছে। আমি তাদেরকে বলবো যে নিজের ভিতরে স্পিরিটটা থাকতে হবে। যেমন আমার যখন রোহিঙ্গা ক্যাম্পে আমি যখন চাকরি করি, আমার কক্সবাজার থেকে ইন্টারভিউ কল ডাকছে, আমার একাই যাইতে হবে। আমি কখনো এর আগে কক্সবাজার যাইনি, কখনো বেড়াতেও যাইনি। আচ্ছা, আমার ইন্টারভিউ টাইম সকাল 9টায়, আমি আগের দিন সন্ধ্যায় গাজীপুর থেকে বাসে উঠছি এবং একা পুরা ঢাকায় এসে আরামবাগে এসে বাসে উঠে, আগে এই রাস্তা আমি চিনতাম না, আমি গুগল ম্যাপ দেখে দেখে কিভাবে যেতে হবে নিজে ক্রিয়েট করে করে কক্সবাজার নিজেকে নিজে সাহস দিয়েছেন। হ্যাঁ, নিজে গিয়ে পরীক্ষা দিয়ে আবার ওই দিনই চলে এসেছি। আগের রাত গেছি, পরের রাতে চলে আসছি। তো এইভাবে যে নিজের ভিতরে যে সাহসটা, এই সাহসটা থাকতে হবে। যে প্রথম স্টার্টিং টেস্ট, যে সাহসটা যদি আমি সাকসেস হতে পারি, এরপরে হচ্ছে আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। মারিয়া? আমিও এটাই বলবো যে একটা মানুষের যদি নিজের লক্ষ্যটা ঠিক রেখে তারপর পরিশ্রম করে, সফলতা আসবেই। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি, এটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু এর মাঝেই যে মানুষের যে কিছু তো থাকবেই, বাধা বিপত্তি, ফ্যামিলিগত হোক বা এমনিতেও মানুষের সমালোচনার শিকার আমাদের সবার কম বেশি হতেই হবে। সবাইকে খুশি রাখতে না, সবাইকে আমরা খুশি রেখে চলতে পারবো না। তো আমরা আমাদের জায়গাটাকে খুশি রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই নিজেকে ভালো রাখা মানেই হচ্ছে আমি আমার আপনজনদের ভালো রাখতে পারবো, আমি তাদের ভালোবাসতে পারবো, আমি তাদেরকে সেই মমতাটা দিতে পারবো যখন আমি নিজের মাঝে সেই মমতাটা রেখে দেব। একেবারেই অনেক ধন্যবাদ। কষ্ট করে এসেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। হ্যাঁ, আমরা আসলে এই লেডিস ক্লাবের এই যে আড্ডাটা, এটার আসলে মানে আমরা এত কিছু জানতে পারছি, এত বেশি সমৃদ্ধ হচ্ছি যে বলার মতো না। আপনি কি আরেকটু কিছু বলতে চান? আমি যেটা বলতে চাইবো শেষে সব প্যারেন্টসদের উদ্দেশ্যে, যে শিশুদেরকে সুগার ফ্রি এবং স্ক্রিন ফ্রি করে বড় করার চেষ্টা করব আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা আরো সুন্দর হবে। সুগার ফ্রি বলতে আমি এতক্ষণ যেটা বলি না, সেটা এখন একটু বলি। সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত শিশুকে চিনি না খাওয়ানো। মানে চিনি জাতীয় স্বাদ যেটা যদি প্রথমেই আমরা শুরু করে দেই, তখন কিন্তু ওই শিশুটা অন্য অল্প স্বাদযুক্ত বা ফল, মৃদু স্বাদ, প্রাকৃতিক স্বাদগুলো ওদের মুখে আর ভালো লাগে না। চিনির তো বিকল্প বলে কিছু নেই না, 2 বছরের পর হালকা শুরু করতে পারি আমরা। মানে চিনির বিকল্প মানে মিষ্টি ফল টল এগুলো ঠিক আছে, কিন্তু ডিরেক্ট সুগারের কথা, ডিরেক্ট সুগার যেটা, এবং এটা রিসার্চও আছে যে 2 বছরের মধ্যে যারা চিনি খায়নি, এরা পরবর্তীতে, যেমন আমরা এখন অল্প মানে বয়সে স্বাদটা না দিলে তো সে আর স্বাদটা জানলো না, সুতরাং সে সেটা চাইবে। এই যে আমরা এই বয়সে এসে আমাদের জেনারেশন, আমরা 30-35-এ ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আমাদের কেন হচ্ছে? কারণ আমরা চিনি খেয়ে বড় হয়েছি। এটা রিসার্চ হয়েছে যে 2 বছর পর্যন্ত যদি কোনো চিনি শিশু না খায়, ওই শিশুটা ভবিষ্যতে তার হচ্ছে ডায়াবেটিস বা ক্রনিক ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কম। বুঝতে পেরেছি। খাদ্যাভ্যাসটা সেই ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে। এক লাইনের মধ্যে আরেকটু কিছু বলতে পারেন? আমি সবার জন্য এটাই বলবো যে আমরা নারীরা আরেকজন নারীকে যদি সহযোগিতা করি, নারী শত্রু যেন নারী না হয়। হ্যাঁ, এবং আমি নিজেও সহযোগিতা পেয়েছি, আমি এটা কখনোই অস্বীকার করব না। আমাদের বিপিএসসি গ্রুপের কথা না বললেই না, বৃষ্টি আপু উনি আমাদের মানে যেভাবে প্রমোটিং করার জন্য যেভাবে সাহায্য করেছে, গ্রুপ তৈরি করেছে, এবং এটা হচ্ছে ইন্সপাইরেশন সব নারীদের জন্য, যে না আমরা একজন নারী হয়ে যখন অন্য একজন নারীকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করব। অনেক 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 ধন্যবাদ। একদম সময় শেষ, আর যেতে পারছি না আপনার কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসলে মমতাটা নিজেকেই নিজের আগে দেখাতে হবে, নিজের প্রতি নিজের মমতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, পরিচর্যা থাকতে হবে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকতে হবে। সব কিছু থাকলে তখন নিজের চারপাশ, নিজের আপনজন সবাই ভালো থাকবে, বন্ধু বান্ধব সবাই। এই তো স্বাদ আর মমতা, এই নিয়ে আমরা থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার সামনের আড্ডায়। ততক্ষণ এই তো।